নমস্কার, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্রে কেবল একটি রাজ্য নয়, বরং এটি একটি চিরন্তন রাজনৈতিক মহা গবেষণাগার। 1947 সালের দেশভাগের রক্তক্ষরণ থেকে শুরু করে আজকের ডিজিটাল রাজনীতির মেরুকরণ, এই ভূখণ্ড বারবার দেখেছে ক্ষমতার উত্থান, পতনের হাহাকার আর রাজনৈতিক লড়াই। আমরা অনেকেই বর্তমান রাজনীতি নিয়ে চর্চা করি, কিন্তু ইতিহাসে সেই ধুলোমাখা পাতাগুলো কি উল্টে দেখেছি? কেন বাংলার রাজনীতি ভারতের অন্যান্য সব রাজ্যের চেয়ে আলাদা? কেন এখানকার মানুষ আজও ভাতের লড়াই আর ভাতের অধিকারকে এক করে দেখে? আমাদের এই সিরিজ পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য 12টি পর্বের এই দীর্ঘযাত্রায় আমরা ফিরে যাব সেই 1947 সালে, আর সেখান থেকে ধাপে ধাপে উঠে আসবো 2026-এর দোরগোড়ায়। এটি কেবল সাল তারিখের ইতিহাস নয়, এটি বাংলার সমাজ, অর্থনীতি আর সাধারণ মানুষের অদম্য জেদের কাহিনী। আজকের পর্বে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজনীতির মহাকাব্য পর্ব 9, তৃণমূল যুগের শুরু, পরিবর্তনের রাজনীতি 2011 থেকে 2016। 2011 সালে 20শে মে কলকাতার রেড রোড এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো গোটা বিশ্ব। রাজভবনের চার দেওয়ালের বদলে খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ মানুষের সামনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে দীর্ঘ 34 বছর ধরে যে লাল পতাকার দাপট ছিল, তা এক লহমায় অপসারিত হলো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হলো এক নতুন যুগ, তৃণমূল কংগ্রেসের জামানা। এই পর্বটি কেবল একটি সরকার পরিবর্তনের গল্প নয়, বরং এটি ছিল কয়েক দশকের চেনা প্রশাসনিক ছাঁচকে ভেঙে নতুন জনমোহিনী বা পপুলিস্ট রাজনীতির উত্থানের ইতিহাস। 2011 থেকে 2016 এই 5টি বছর ছিল বাম আমলের অবশেষ মুছে ফেলে এক নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের প্রথম দিন থেকেই এক বিশাল কর্মচাঞ্চল্য দেখা গেল। তিনি ঘোষণা করেছিলেন, বদলা নয়, বদল চাই। কিন্তু দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে যে বামপন্থী ক্যাডারভিত্তিক ব্যবস্থা গ্রাম বাংলায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল, তাকে উপড়ে ফেলা ছিল এক হিমালয়ের সম চ্যালেঞ্জ। তৃণমূল নেত্রী প্রথমেই নজর দিলেন সিঙ্গুর ও নন্দীগ্রামের সেই আদি লড়াইয়ের দিকে। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার জন্য বিধানসভায় প্রথম বিল পাশ করা হলো, যদিও আইনের লড়াইয়ে তার দীর্ঘসূচিতার কবলে পড়ল। কিন্তু রাজনৈতিকভাবে মমতা প্রমাণ করে দিলেন যে তিনি তাঁর প্রতিশ্রুতি ভোলেননি। রাইটার্স বিল্ডিং থেকে প্রশাসনিক দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হলো গঙ্গার ওপারে নবান্ন ভবনে, যা ছিল এক প্রতীকী বার্তা, পুরানো ব্যবস্থার সাথে সব সম্পর্ক ছিন্ন করার। এই পর্বে সবচেয়ে বড় সাফল্য ছিল জঙ্গলমহল এবং পাহাড়ের শান্তি ফেরানো। বাম আমলের শেষ দিকে মাওবাদী আন্দোলনে রক্তাক্ত জঙ্গলমহলের মমতা বন্দ্যোপাধ্যায় এক দ্বিবিধ কৌশল নিলেন। একদিকে উন্নয়ন, অন্যদিকে কড়া প্রশাসনিক ব্যবস্থা। কিষেনজির মৃত্যুর পর মাওবাদী আন্দোলন কার্যত স্তিমিত হয়ে পড়ল। জঙ্গলমহল হাসছে, এই স্লোগান তুলে সরকার সেখানে 2 টাকা কেজি চাল এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন শুরু করলো। অন্যদিকে পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবিতে যে দীর্ঘস্থায়ী অশান্তি ছিল, সেখানে জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গঠনের মাধ্যমে সাময়িক স্থিতাবস্থা ফিরিয়ে আনা হলো। পাহাড় ও সমতলের এই শান্তরূপ মমতার প্রশাসনিক সাফল্যের মুকুটে এক নতুন পালক যোগ করলো। তবে এই সময় রাজনীতির মূল চালিকা শক্তি ছিল উন্নয়ন বনাম পরিচয়। মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের সেই তাত্ত্বিক রাজনীতির বদলে নিয়ে এলেন কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীর মতো অসংখ্য সামাজিক সুরক্ষা প্রকল্প। সরাসরি মানুষের হাতে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার এই নীতি বা ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফার গ্রামীণ ভোট ব্যাঙ্ককে তৃণমূল ভিতকে পাথরের মতো শক্ত করে তুলল। বিশেষ করে মহিলাদের মধ্যে মমতার জনপ্রিয়তা পৌঁছালো। কিন্তু এই গঠনমূলক কাজের সমান্তরালে এক গভীর বিতর্কও দানা বাঁধতে শুরু করলো। বাম আমলের ক্যাডাররাজ বন্ধ হওয়ার বদলে অভিযোগ উঠল যে কেবল রং বদলে তৃণমূল রাজ্যে পরিণত হয়েছে। পাড়ায় পাড়ায় ক্লাব সংস্কৃতির বাড়বাড়ন্ত এবং তোলাবাজির অভিযোগ বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিল। 2013-14 সাল নাগাদ তৃণমূল সরকারের সামনে এলো বিশাল নৈতিক ও রাজনৈতিক সংকট। সারদা চিটফান্ড কেলেঙ্কারি, হাজার হাজার গরিব মানুষের জমানো টাকা লুট হওয়ার এই ঘটনায় শাসক দলের একাধিক হেভিওয়েট নেতার নাম জড়িয়ে গেল। কুণাল ঘোষ, মদন মিত্রের মতো নেতাদের জেলযাত্রা মমতার স্বচ্ছ ভাবমূর্তিকে প্রথম বড় আঘাত আনলো। ঠিক এই সময়ই রাজ্য রাজনীতিতে এক নতুন শক্তির পদধ্বনি শোনা গেল, ভারতীয় জনতা পার্টি। 2014 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জয় এবং পশ্চিমবঙ্গে বিজেপির ভোট শতাংশের আকস্মিক বৃদ্ধির ইঙ্গিত দিল যে বাম ও কংগ্রেসের শূন্যতার এক নতুন মেরুকরণ রাজনীতি মাথা তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকেই আক্রমণাত্মক অবস্থান নিলেন এবং বিজেপিকে বহিরাগত তকমা দিয়ে এক নতুন আঞ্চলিক জাতীয়তাবাদের সুর চড়ালেন। এই 5 বছরে ধর্মীয় রাজনীতির এক নতুন মেরুকরণও স্পষ্ট হয়ে উঠতে শুরু করলো। মমতা সরকারের বিরুদ্ধে বিরোধীরা তোষণ এর অভিযোগ তুলতে শুরু করলো, বিশেষ করে ইমাম ভাতা এবং কিছু ধর্মীয় স্পর্শকাতর ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে। এর বিপরীতে আরএসএস ও বিজেপির গ্রাম বাংলার হিন্দু জনমতের মধ্যে নিজেদের প্রভাব বাড়াতে শুরু করলো। বামপন্থীরা এই সময় ক্রমশ প্রাসঙ্গিকতা হারাতে থাকলো। বুদ্ধদেব ভট্টাচার্য বা সূর্যকান্ত মিশ্ররা রাজপথের আন্দোলনে নামলেও সাধারণ মানুষের কাছে তার বিকল্প হয়ে উঠতে পারছিলেন না। মানুষ দেখছিল লড়াইটা এখন তৃণমূল বনাম বিজেপি,
2016 সালে বিধানসভা নির্বাচন যখন এগিয়ে এলো, তখন রাজনৈতিক মহলে প্রশ্ন ছিল, সারদা নারদ কেলেঙ্কারির পর কি মমতা পাবেন ক্ষমতা ধরে রাখতে? বাম ও কংগ্রেস জোট বেঁধে কি এক ঐতিহাসিক লড়াইয়ের প্রস্তুতি নিল? কিন্তু ভোটের ফলাফল বেরোতেই দেখা গেল সব হিসেব উল্টে গেছে। 294টি আসনের মধ্যে একাই 211টি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও শক্তিশালী হয়ে ফিরে এলেন। মানুষ পরিষ্কার জানিয়ে দিল, ছোটোখাটো দুর্নীতি বা ক্যাডার রাজ্যের চেয়ে মমতার কন্যাশ্রী আর 2 টাকার কেজি চাল তাদের কাছে অনেক বেশি জরুরি। শহর কলকাতা থেকে গ্রাম বাংলা সবখানেই ঘাসফুলের ঝড়ে সামনে বিরোধীরা খড়কুটের মতো উড়ে গেল। নবম পর্যায়ে এই সমাপন আমাদের এক আত্মবিশ্বাসী মমতার সামনে দাঁড় করিয়ে দেয়। 2016 সালের সেই জয় ছিল তার একক ক্যারিজমার জয়, কিন্তু এই জয় কি সত্যিই গণতন্ত্রকে সুগঠিত করেছিল? এই জয়ের পর থেকেই রাজ্যে বিরোধী শূন্য রাজনীতির এক নতুন প্রবণতা দেখা গেল, যেখানে পঞ্চায়েত থেকে পুরসভা সবই তৃণমূলের দখলে আসতে থাকলো। কিন্তু ঠিক এই আধিপত্যের ভেতরে লুকিয়ে ছিল এক বিপদের সংকেত। মানুষ যখন দেখলো ব্যালট বক্সের বদলে পেশি শক্তি লড়াই বাড়ছে, তখন তারা বিকল্প খুঁজতে শুরু করলো। পরবর্তী পর্বে আমরা দেখব কীভাবে 2016 থেকে 2021 এই 5 বছর পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ভয়ঙ্কর মেরুকরণ নিয়ে এলো। কীভাবে জয় শ্রীরাম বনাম জয় বাংলার স্লোগান বাংলার আকাশ বাতাস কেঁপে উঠল। অবনিবাস তৃণমূল শাসনের ভেতরে থাকা ছোট ছোট ফাটলগুলো কীভাবে বিজেপিকে এক বিশাল রাজনৈতিক শক্তিতে পরিণত করলো। 2021-এর সেই ঐতিহাসিক খেলখতম লড়াইয়ের ইতিহাস জানবো আমরা আমাদের সিরিজের 10ম অধ্যায়ে। বাংলার রাজনীতিতে তখন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। ইতিহাসের সেই ধুলোমাখা পাতাগুলো থেকে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতির এই যে দীর্ঘ পথ চলা, সেখান থেকে আপনাদের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। যদি এই সিরিজটি আপনাদের ভালো লেগে থাকে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আরও গভীর ধারণা পেতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের স্বার্থে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য সিরিজের পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে এই সিরিজের আগামী পর্বে, যেখানে আমরা উন্মোচন করব বাংলার ক্ষমতার অলিন্দে আরও কিছু অজানা কাহিনী। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিজের ইতিহাসকে জানুন। নমস্কার।